শুনতে পাই নাই। রেকর্ডিং এর কথাই বলছিল সৌরভ। আচ্ছা, আপনার হচ্ছে থ্রেড জিনিসটা হচ্ছে যেমন আমাদের প্রসেস তো হচ্ছে, সাপোজ আমরা দেখছিলাম একটা সিপিইউর উপরে এট এ টাইম একটাই প্রসেস রান করতে পারে। যে প্রসেসের মধ্যে আবার হচ্ছে আমার কিছু ইউনিট এলিমেন্ট আছে আর কি। ঠিক আছে, এই ইউনিট এলিমেন্ট গুলা যদি একসাথে কনকারেন্টলি রান করে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে থ্রেড, মাল্টি থ্রেড মডেল বলে এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন। একটা থ্রেডের ক্ষেত্রে আপনার প্রসেসের মতো থ্রেডেরও আইডি থাকে, প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার, স্ট্যাক, এগুলোও কিন্তু থ্রেডে থাকে। সাপোজ ফর এক্সাম্পল যেমন বিভিন্ন গেমিং সিস্টেমে থ্রেড ইউজ করা হয়, মানে একটা প্রসেস ক্রিয়েট হয়েছে ঠিকই, কিন্তু এই প্রসেসের বিভিন্ন যে পার্টগুলা সেগুলা কনকারেন্টলি কাজ করতেছে। সাপোজ ধরেন যেমন ফিফা, যদি ফিফা গেমটা বা ধরেন নিড ফর স্পিড যে গেমগুলা, সেখানে কি করে আপনার ধরেন নিড ফর স্পিডে আপনি কন্ট্রোলটা যেই গাড়ির উপরে থাকে, অন্য গাড়িগুলোও কিন্তু সমান স্পিডে বা হচ্ছে নিজেদের মতো কনকারেন্টলি রান করতে থাকে, কাজ করতে থাকে। তো এটা হচ্ছে আমার মাল্টি থ্রেড মডেল আর কি, মানে অন্যান্য ইউনিটগুলোও কনকারেন্টলি প্যারালালি কাজ করে। এটাকে জাস্ট মাল্টি থ্রেড মডেল বলা হয়। তো এখানে তাই বলছে এ থ্রেড ইজ এ বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনার মোর দেন ওয়ান টাস্ক এট এ টাইম, এখানে দেখেন কি বলা আছে, আমার হচ্ছে যদি মাল্টি থ্রেড মডেল বলতে বোঝায় যে এট এ টাইম আমাদের অনেকগুলা কাজ, মানে প্যারালালি কাজগুলা হয় আর কি। ঠিক আছে, তারপরে এখানে ফিগার একটা বলছে যে ডিফারেন্ট বিটুইন ট্র্যাডিশনাল সিঙ্গেল থ্রেড প্রসেস এন্ড মাল্টি থ্রেড প্রসেস। মাল্টি থ্রেড এবং সিঙ্গেল থ্রেড দুইভাবেই ইউজ করা হয়। সাপোজ ধরেন যে এই ফিগারটা, এখানে দেখেন থ্রেড, সিঙ্গেল থ্রেড মানে এট এ টাইমে একটা প্রসেসই যখন কাজ করে তখন সেটা হচ্ছে সিঙ্গেল থ্রেড প্রসেস হয়। কিন্তু সাপোজ একটা প্রসেসের মধ্যে যদি আমাদের অনেকগুলা ইউনিট একসাথে কাজ করে, যেমন ধরেন কোড, রেজিস্টার, স্ট্যাক, আলাদা আলাদাভাবে আমি বিভিন্ন পার্ট করে দিলাম, মানে পার্টিশন ওয়াইজ সে হচ্ছে নিজেদের মতো কাজ করবে আর কি, ওই জিনিসটা হচ্ছে আমার মাল্টি থ্রেড প্রসেস আর কি। সিঙ্গেল থ্রেড বলতে এট এ টাইম একটাই প্রসেসের একটা পার্টি যখন কাজ করে, একটা ক্ষুদ্র এলিমেন্ট, সাপোজ একটা প্রসেস এর আন্ডারে একটা ছোট পার্ট কাজ করতেছে, তখন ওইটা সিঙ্গেল থ্রেড প্রসেস হয়ে যায়। আর মাল্টি থ্রেড প্রসেস বলতে বুঝায় একটা প্রসেসের আন্ডারে যে ছোট ছোট পার্ট গুলা থাকে সেগুলা কনকারেন্টলি কাজ করতেছে, এটা হচ্ছে আমার মাল্টি থ্রেড প্রসেস আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, ইফ দ্য ওয়েব সার্ভার রান ইন অ্যান ট্র্যাডিশনাল সিঙ্গেল থ্রেড প্রসেস ইট উড বি এবল টু সার্ভিস অনলি ওয়ান ক্লায়েন্ট এট এ টাইম। ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ টাইম এট এ ক্লায়েন্ট মাইট হ্যাভ টু ওয়েট ফর দ্য রিকোয়েস্ট সার্ভিস কুড বি ইনর্মাস। দ্যাট মিনস আপনি যদি মনে করেন যে থ্রেড যদি না ইউজ করা হয় তাহলে দেখা যাবে যখন একটা প্রসেস এট এ টাইমে শুধু একটা সিম্পল পার্ট নিয়ে কাজ করতেছে। তারপর এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিচ্ছে, সার্ভারের একটা অ্যাড্রেস দিচ্ছে, ওয়েব সার্ভার, যেখানে যদি সেটা মাল্টি থ্রেড ওয়াইজ কাজ না করে তাহলে এট এ টাইম সে একজনকেই সার্ভিস প্রোভাইড করবে। এবং আমাদের যদি মাল্টিপল ক্লায়েন্ট থাকে সেই ক্ষেত্রে মাল্টিপল ক্লায়েন্টদের হচ্ছে একটা ইনর্মাস টাইম, মানে আনলিমিটেড একটা টাইম পর্যন্ত তাদের রিকোয়েস্ট ওয়েট করতে হবে আর কি, সার্ভিসের রিকোয়েস্টটা। এটাই বলছে ওয়ান সলিউশন টু হ্যাভ the server run as a single process that accept request. When the server receive a request, it create a separate process to service the request. That means আপনি মনে করেন যে ওই সার্ভারটাকে যদি আমার একের অধিক ইউজার রিকোয়েস্ট আসে তাহলে ওই প্রসেসটাকে সে ডিভাইড করে দিবে। ঠিক আছে, সাপোজ 10টা রিকোয়েস্ট আসলো তাহলে প্রসেসটা 10টা ভাগে ভাগ হয়ে 10জনকে সার্ভিস দিবে। আবার 2টা আসলো 2টা ভাগে ভাগ হয়ে সার্ভিস দিবে, মানে এটা স্প্লিট হয়ে যাবে আর কি। কনকারেন্টলি যে কাজ করার ক্যাপাবিলিটি, এটাকে হচ্ছে আমাদের প্রসেস আর কি থ্রেড বলা হয়। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল এখানে দিচ্ছে। তার মানে আমাদের থ্রেড হচ্ছে, সাপোজ আপনার প্রসেস যেটা থাকে, প্রসেসের যে স্মল ইউনিট ওটাই হচ্ছে একটা থ্রেড। আর আমাদের প্রসেসের মধ্যে স্মল ইউনিট এট এ টাইম যদি একটা কাজ করে, সাপোজ একজন ক্লায়েন্ট যদি রিকোয়েস্ট করে তাহলে এট এ টাইম একটা কাজ হচ্ছে, সেক্ষেত্রে সেটা সিঙ্গেল থ্রেড প্রসেস হচ্ছে। কিন্তু এট এ টাইম যদি একের অধিক আমার হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্ট আসে সেই ক্ষেত্রে মাল্টিপল ক্লায়েন্ট কিন্তু কাজ করতেছে, সরি মাল্টিপল পোর্শন কাজ করতেছে একটা প্রসেসে। তো
তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা হবে আমার এই কাজটা হবে আমার মাল্টি থ্রেড মডেল আর কি, মাল্টি থ্রেড প্রসেস হবে আর কি। বুঝতে পারছেন? এখন থ্রেডে কিছু বেনিফিট আছে। The benefit of multi-thread programming can be taken down into 4 major categories, মানে আমাদের এই থ্রেড গুলো যে আমরা ইউজ করবো এটা 4টা ক্যাটাগরিতে আমাদের ইউজফুলনেস আর কি, বা এই 4টা ক্যাটাগরিতে এই 4টা ক্যাটাগরিতে আমরা বেনিফিটটা পাই, মানে এই 4 রকমের বেনিফিট হয় আর কি। যেমন রেসপন্সিভনেস, মাল্টি থ্রেডিং and interactive application may allow a program to continue running even if part of it is blocked or is performing a lengthy operation, thereby increasing responsiveness. বুঝতে পারছেন? মনে করেন মাল্টি একটা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন may allow program to continue running even the part of block. সাপোজ মনে করেন যে আপনার অনেকগুলা প্রসেস, অনেকগুলা এলিমেন্ট আছে একটা প্রসেসের, অনেকগুলা পোর্শন, বলতে বোঝাচ্ছে যে মাল্টি থ্রেড। এখন এই প্রসেসের মধ্যে যে কোনো একটা পোর্শন যদি আমার কাজ করা বন্ধ করে দেয় বা ব্লক হয়ে যায়, তার মানে কিন্তু এরকম না যে প্রসেসটা কাজ বন্ধ হয়ে গেছে, অন্য যে পোর্শনগুলো আছে তারা কিন্তু ঠিক কাজটা কন্টিনিউ করে নিয়ে যাবে। বুঝতে পারছেন? মনে করেন একটা প্রসেসে একটা নির্দিষ্ট কাজের জন্য অ্যাসাইন করা আছে। এখন আমি মনে করলাম যে হচ্ছে এটা একটা একটা করে যদি কাজ করে প্রসেস, তাহলে আমার অনেক একটা লেন্দি সময় দরকার হয়। তো এটাকে আমি কয়েকটা পোর্শনে ভাগ করে প্যারালালি করে দিলাম। যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম, সার্ভারের রিকোয়েস্টটা যদি একজন একজন করে হচ্ছে ক্লায়েন্টকে আপনি সার্ভিস প্রোভাইড করেন, তাহলে আপনার অনেক সময় সাপেক্ষ। তো আপনি যদি এটাকে কয়েকটা ব্রাঞ্চে মানে হচ্ছে কয়েকটা পোর্শনে ভাগ করে দেন, তাহলে এট এ টাইমে অনেকগুলা ক্লায়েন্টকে সে হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে পারতেছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু দ্রুত হচ্ছে, ঠিক আছে? বা ধরেন আপনি 10টা চ্যানেল ক্রিয়েট করে দিলেন, 10টা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল ব্লক হয়ে গেছে, বাকি 9টার কিন্তু কাজ করবে, তার মানে কাজ কিন্তু বন্ধ না, ওই 9টার মাধ্যমে আপনার কাজ অগ্রসর হচ্ছে। কিন্তু আপনার যখন একটা চ্যানেল থাকবে, তখন এই একটা চ্যানেল যদি ব্লক হয়ে যায় বা কোনো কারণে ফল করে, তাহলে কিন্তু আপনার অন্যান্য যে হচ্ছে মানে হচ্ছে সব কাজই কিন্তু বন্ধ, কারণ সে একটা চ্যানেলেই কাজ করতেছিল, একটা চ্যানেলই লক হয়ে গেছে, তার মানে এখন এটা কোনো রেসপন্সিভনেস নাই আর কি, ঠিক আছে? তো এখন যদি মাল্টি থ্রেড আমি ইউজ করি, সেক্ষেত্রে আমার রেসপন্সিভনেসটা থাকবে। এটাই বলতেছে যে মাল্টি থ্রেডিং অ্যান্ড ইন্টারেক্টিভ application may allow a program to continue running even if of its parts is blocked, যদিও একটা পার্ট যদি ব্লকও হয়ে যায়, or is performing a lengthy operation, অথবা একটা পার্ট যদি একটা অনেক লেন্দি অপারেশনে এনগেজ হয়ে যায়, thereby increasing responsiveness to the user, তারপরেও কিন্তু অন্য পার্টগুলো আপনার রেসপন্সিভনেস হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা এখানে বলছে, ঠিক আছে? এখানে দেখেন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে ফর এক্সাম্পল a multi-thread web browser could still allow user interaction in one thread while an image or being loaded into another thread, ঠিক আছে? মাল্টি-থ্রেড ওয়েব ব্রাউজার যেটা, এটা হচ্ছে আপনার একটা ইউজারকে মনে করেন যে অন্য আরেকটা কাজে সাপোজ ব্লক হয়ে আছে একটা থ্রেড, কিন্তু আরেকটা থ্রেডের মাধ্যমে কিন্তু আপনি ইন্টারাকশন করতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার থ্রেড। এক কথায় থ্রেড বলতে আপনার বুঝে একটা পোর্শনকে বিভিন্ন একটা প্রসেসকে বা যে কোনো একটা কাজকে আপনি কয়েকটা প্যারালাল ওয়েতে ভাগ করে দিবেন, যাতে তারা কনকারেন্টলি কাজ করতে পারে। এটা একটা সিম্পলি আপনি থ্রেড মানে এটাও বলতে পারেন। এই জন্য এখানে রেসপন্সিভনেসটা আছে, কারণ আমার অনেকগুলো প্যারালাল ওয়ে আছে, আমি এর মধ্যে একটা যদি আমার ফল করে বা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমি অন্যগুলোর দ্বারাও কাজ করতে পারতেছি। এই কারণে এটাকে বলে রেসপন্সিভনেস। বুঝতে পারছেন? এরপর হচ্ছে রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং জিনিসটা কি? এটা হচ্ছে আরেকটা জিনিস, থ্রেডের একটা মানে হচ্ছে একটা বেনিফিট। বাই ডিফল্ট থ্রেড শেয়ার the memory and the resource of the process to which they belong. The benefit of sharing code or data is that it allows an application to have several different threads of activity within the same address space. বুঝতে পারছেন? এখানে কি বলছে? বাই ডিফল্ট থ্রেড হচ্ছে আমার মেমোরি যেটা আছে, থ্রেড মেমোরি, মানে যেই মেমোরিটা সাপোজ আমার একটা প্রসেস একটা মেমোরির উপরে ক্রিয়েট হয়েছে, এখন ওই মেমোরিটা ইউজ করে আমি সিঙ্গেল মেমোরি ইউজ করে কিন্তু আমি অনেকগুলা থ্রেড ক্রিয়েট করছি, কারণ প্রসেসটা একটা নির্দিষ্ট মেমোরির উপরে। এখন আমি এই প্রসেসটার মধ্যে যদি আমি থ্রেড বানাইতে চাই বা পোর্শনে নিতে চাই, তার মানে কিন্তু ওই ওই মেমোরিটার উপরেই সে কাজ করতেছে, মেমোরি কিন্তু আর চেঞ্জ হচ্ছে না বা বেশি রিসোর্স দরকার হচ্ছে না। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার যে একটা মাত্র রিসোর্স কিন্তু অনেক বেশি ইউটিলাইজ হইতেছে। বুঝতে
বুঝতে পারছেন? যেমন ধরেন যে আপনার একটা সিপিইউ, একটা প্রসেস কি করে এট এ টাইম একটা সিপিইউর উপরে রান করতে পারে। এখন প্রসেস যদি একটা একটা করে থ্রেড নিয়ে কাজ করে তাহলে সিপিইউ অনেকটা ইউটিলাইজ থাকতেছে না, মানে ওয়াস্ট হচ্ছে অনেকখানি মেমোরি বা টাইম। কিন্তু আমি যখন এটা অনেকগুলা থ্রেডে ভাগ করে দিচ্ছি, তার মানে কনকারেন্টলি প্যারালাল এসে কিন্তু অনেকগুলা কাজ করতেছে। ঠিক আছে? তার মানে আমার রিসোর্সটা কিন্তু বসে থাকতেছে না, সেটা ইউটিলাইজ হচ্ছে। এটা হচ্ছে আমার রিসোর্স শেয়ারিংটা হচ্ছে একটা বেনিফিট মাল্টি থ্রেড ইউজ করার। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের ইকোনমিক্যালি কিভাবে বেনিফিট দেখি। অ্যালোকেটিং মেমোরি অ্যান্ড রিসোর্স ফর প্রসেস ক্রিয়েশন ইজ কস্টলি because thread share resource of the process to which they belong. It is more economical to create and কনটেক্সট সুইচ থ্রেড, মানে একই জিনিস, রিসোর্স শেয়ারিং আর ইকোনমিটা মোটামুটি একই, ঘুরে ফিরে আসতেছে আর কি। মানে এখানে বলছে অ্যালোকেটিং মেমোরি অ্যান্ড রিসোর্স ফর প্রসেস ক্রিয়েশন ইজ কস্টলি। সাপোজ আমার একটা প্রসেস ক্রিয়েট করা আছে, আমি আবার আরেকটা প্রসেস ক্রিয়েট করতে যাচ্ছি আরেকটা আলাদা কাজের জন্য, সেক্ষেত্রে আমার আবার সিপিইউ লাগবে, আরেকটা আবার রিসোর্সও লাগবে আরো বেশি আর কি, মেমোরি রিসোর্স লাগবে। কারণ আমরা অলরেডি প্রসেস ক্রিয়েট করার সময় দেখে আসছি যে প্রসেসের একটা মেমোরি থাকে বা হচ্ছে একটা রিসোর্স যেটার উপরে প্রসেস মানে ক্রিয়েট হয়, ঠিক আছে, বা অ্যালোকেট করা থাকে কিছু রিসোর্স, এগুলো দরকার হয়। কিন্তু আমি যদি এখন একটা নতুন প্রসেস ক্রিয়েট না করে আমার এক্সিস্টিং প্রসেসেরই কোনো একটা থ্রেড ইউজ করি, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে আমার এটা মোর ইকোনমিক্যাল, কারণ আমার নতুন করে কোনো প্রসেস ক্রিয়েট করতে হচ্ছে না, এক্সিস্টিং প্রসেসই এই কাজটার জন্য একটা পোর্শন ইউজ করতে পারতেছে আর কি। ঠিক আছে, এই জন্য বলতেছে আর কি মোর ইকোনমিক্যাল এটা। আরেকটা হচ্ছে ইউটিলাইজেশন অফ মাইক্রো প্রসেসর আর্কিটেকচার, এটাও তো ওই একই জিনিস হলো। দ্য বেনিফিট অফ মাল্টি থ্রেডিং ক্যান বি গ্রেটলি ইনক্রিজ ইন এ মাইক্রো প্রসেসর আর্কিটেকচার হোয়ার থ্রেড মে বি রানিং ইন প্যারালাল অন ডিফারেন্ট প্রসেসর। ঠিক আছে, যেমন আমাদের একটু আমরা অলরেডি জানি যে আমাদের যখন প্রসেস ইউজ করি অ্যাট এ টাইম প্রসেস একটা প্রসেসরের উপরেই কাজ করে, কিন্তু আমরা যদি মাল্টি থ্রেড মডেল ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে আমার ওই যে প্রসেসরটার উপর আমরা কাজ করি সেটা কিছু মাল্টি প্রসেসর আর্কিটেকচারের মতো নিয়েই কাজ করে। সে একটা সিঙ্গেল সিপিইউর উপরে বসে কিন্তু সে মাল্টিপল কাজটা করতে পারতেছে। হোয়ার্স থ্রেড মে বি রানিং ইন প্যারালাল অন ডিফারেন্ট প্রসেসর। ঠিক আছে, থ্রেড কিন্তু এই কাজও করতে পারে যে ডিফারেন্ট প্রসেসরেও সে হচ্ছে রান করতে পারে। কিন্তু আপনি ধরেন যে একটা প্রসেস এট এ টাইম একটা সিপিইউর উপরেই রান করে, এখন ওই প্রসেস যদি আলাদা আলাদা থ্রেডে ডিভাইড হয়ে যায় বা আলাদা পোর্শন করে দেয়, তাহলে ওই পোর্শনগুলো কিন্তু ডিফারেন্ট প্রসেসরেও রান করতে পারে অথবা সেম প্রসেসরেও রান করতে পারে। এই ক্ষেত্রে আমার যে ইউটিলাইজেশনটা কিভাবে হচ্ছে, মাইক্রো প্রসেসরের ইউটিলাইজেশনটা হচ্ছে এভাবে। তারপর ধরেন যে তিনটা প্রসেস P1 P2 P3 তিনটা সিপিইউতে কাজ করতেছে। এখন আমার দেখা গেল P1 প্রসেসের জন্য অনেক বেশি কম্পিউটেশনের দরকার, অপরদিকে P3 এবং P2 এদের হচ্ছে বেশি কম্পিউটেশন দরকার হচ্ছে না, ওদের মানে প্রেশার কম আছে। সেই ক্ষেত্রে আমি যদি মাল্টি থ্রেড বানাই, একটা P1 কে যদি থ্রেডিং এ নিয়ে যাই, তাহলে আমার P1 এর যে পোর্শনগুলা, থ্রেডের যে পোর্শনগুলা, সেই পোর্শনগুলা কিন্তু আমার যে P2 বা P3 যে প্রসেসর গুলার উপরে কাজ করতেছে, ওই প্রসেসর গুলাতেও কিন্তু তারা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে হয়ে যাইতে পারবে যদি আমি মাল্টি থ্রেড নেই। কিন্তু আমি যদি মাল্টি থ্রেড না নেই, শুধু সিঙ্গেল থ্রেড বা একটা প্রসেস নিয়ে শুধু কাজ করি, সেই ক্ষেত্রে ওই প্রসেস অ্যাট এ টাইম কিন্তু ওই যে অন্যান্য যে প্রসেসরগুলা আমার ইউটিলাইজ হচ্ছে না ওইখানে কিন্তু এক্সেস করতে পারবে না। কেবলমাত্র মাল্টি থ্রেডের মাধ্যমে আমরা ওই জিনিসটাকে এক্সেস করতে, মানে ওই আনইউটিলাইজ যে প্রসেসরগুলা সেগুলাকে আমরা ইউজ করতে পারতেছি। এখানে বলছে সিঙ্গেল থ্রেডেড প্রসেস ক্যান অনলি রান অন ওয়ান সিপিইউ, যেটা বললাম আর কি, একটা সিঙ্গেল থ্রেড প্রসেস ক্যান রান অনলি ওয়ান সিপিইউ অ্যাট এ টাইমে আমাদের হচ্ছে একটা সিপিইউতে কাজ করে, নো ম্যাটার হাউ মেনি আর অ্যাভেলেবল। এটা কোনো ম্যাটার করে না যে আপনার কতগুলো অ্যাভেলেবল আছে কি না, এটা সে দেখে না, কারণ তার এই ক্যাপাসিটি নাই। কারণ আমরা অলরেডি প্রসেসে দেখে আসছি যে আমাদের প্রসেস অ্যাট এ টাইম একটা সিপিইউর উপরেই রান করে। ঠিক আছে, এই জিনিসটা আর কি। তারপর এখানে মাল্টি থ্রেডিং অন মাল্টি সিপিইউ মেশিন ইনক্রিজ কনকারেন্সি, যেটা বললাম আর কি, আমাদের মাল্টি থ্রেডিংটা এই জিনিসটাকে মানে হচ্ছে লাঘব করে বা ওভারকাম করতে পারে। কিভাবে ওভারকাম করতে পারে, একটা প্রসেসকে যদি আমি মাল্টি থ্রেডে ডিভাইড করে দেই, তাহলে এই প্রসেসটা অন্যান্য যে সিপিইউ গুলা আনইউটিলাইজ হিসেবে আছে, মানে ইউটিলাইজেশন হচ্ছে না এই মুহূর্তে, সেগুলাকেও সে ইউজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজ কনকারেন্সি। বুঝতে পারছেন বিষয়টা?
মোটামুটি ঘুরায় ফিরে একই রেসপন্সিভনেস, তারপরে রিসোর্স শেয়ারিং, এটা হচ্ছে আমার রিসোর্সগুলো শেয়ার করতে পারে। রিসোর্স যদি আমি শেয়ার করি, রিসোর্স শেয়ার করলে আমাদের কি হয়, তাইলে আমাদের আনইউটিলাইজ বা রিসোর্সটা ওয়াস্ট হয় না এবং আনইউটিলাইজ রিসোর্সগুলো থাকে না আর কি। আর একই সাথে আমরা যদি এরকম করি যে সাপোজ আমাদের যেই সিপিইউ গুলা বা যে রিসোর্সগুলা আইডল অবস্থায় আছে, ইউটিলাইজ হচ্ছে না, সেটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তার মানে আমাদের মানে ওয়ার্কিংটাও ফাস্টার হবে এবং এটা মোর ইফিসিয়েন্ট, প্লাস এটা একটা মাল্টিটাস্কিং এর একটা কাজ করবে আর কি, মানে ইনক্রিজ কনকারেন্সি হবে আর কি। এইগুলা দিয়ে ঘুরায় ফিরে একই কথা বলছে আর কি, বুঝতে পারছেন, একটার সাথে আরেকটা মোটামুটি রিলেটেড। এটা হচ্ছে আমার মাল্টি প্রসেস, যেটা মাল্টি প্রসেসের 4টা বেনিফিট, এটা একটু ইম্পর্টেন্ট আছে। যদি এটা এক্সামে আসে তাহলে আপনারা এখান থেকে জাস্ট এই রেসপন্সিভনেস কি এটা বা রিসোর্স শেয়ারিং কি এক লাইন করে বললেই হবে। এখানে অনেক কিছু ডিটেল ডিসক্রাইব করা আছে, এটা জাস্ট এমনি বুঝার জন্য পড়তে পারেন বা লেখার জন্য আপনারা নিজেদের মতো করে একটা লাইন লিখে দিলেই হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার বেনিফিট অফ মাল্টি থ্রেড, মানে আমি কেন একটা থ্রেডকে ব্রোকেন ডাউন ইনটু মানে ভেরিয়াস থ্রেডে কেন ভাগ করবো আর কি। সজীব আছেন নাকি? সজীব জি স্যার আছি। বুঝতে পারছেন যেগুলো বললাম? জি স্যার। আমরা সবাই চুপচাপ, তো শুনতেছেন কিনা এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। স্যার স্যার থ্রেড তো মনে হয় মিডে জিজ্ঞেস বুঝা গেছে। করছিলেন। মিডের ভাইবা তো অনেককে জিজ্ঞেস করা জিজ্ঞেস হয়েছিল করছেন স্যার। পারি নাই, তখন তো পড়া হয়েছিল না, তো মনেও ছিল না। হ্যাঁ, মিডে কি থ্রেড পড়াই নাই? না স্যার না পড়ান নাই স্যার। স্যার। তো ভাইবা তো স্যার জিজ্ঞেস করছিলেন অনেক কি স্যার, আবার পারে নাই তারা। কয়েকজনকে মনে হয় তাহলে জিজ্ঞেস করছিলাম, আমি তো আরো কয়েকটা ব্যাচে পড়াই, কোনটায় যে পড়াইছিলাম ভুলে গেছি, বুঝছেন, এই জন্য মনে হয়েছে। আচ্ছা, ওই যে আপনাদের ব্যাচের একজন তাবলিগে গেছিল মনে হয় না? জি স্যার, রোল 2 ফরিদুল ইসলাম। ও তো পরে আর ওকে পাই নাই আমি, ভাই ভাই। স্যার ও কোনো এক্সামেরই ভাইভা দেয়নি, খাতা সাবমিট করছে শুধু। আচ্ছা আচ্ছা, কতদিনের জন্য গেছে ও? ওকে বলা হয়েছে স্যার এক চিল্লা 40 দিনের, ওকে বলা হয়েছে যে ভাইভাটা দেওয়ার জন্য। চিল্লায় গেলে তো ইতি তো হয়, মানে কথা তো বলা যায়, তো বলতে পারতো। জি স্যার, কথা অন্য সব কাজই তো। আর পরীক্ষা তো সন্ধ্যার পরই হয়েছে, নামাজের পরে, এমন না যে। আমরা তো ইউনিভার্সিটিতে থাকতে সে গেলে ক্লাস করে আবার যাইতাম। যাদের সমস্যা ছিল অনেকেই তো ফোনে পরীক্ষা দিচ্ছে, তো 2-5 মিনিট কি ফোনে জয়েন করা যায় না? আমাদের দেখা যেত যে ইউনিভার্সিটি থেকে একটু দূরে যখন পড়তাম, ওই কোনো একটা মসজিদে গেলে বা সকালবেলা ক্লাস করে আবার এখানে চলে যেতাম ক্লাস শেষ করে, যাওয়া যায়, তো এই জন্য বললাম আর কি। আর ওই যে ইতিকাফে বসলে মেবি কথাবার্তা বলা যায় না, তাই না? কিন্তু জি সেটা স্যার। চিল্লায় তো কথা বলা যায়। আচ্ছা, আর আপনাদের মাত্র 10-15 জন করে জয়েন করে ক্লাসে, বাকিরা আসে না কেন? আজকে স্যার আজকে অনেকদিন পরে তো, মিডের শেষে, সামনের ক্লাস থেকে আসবে হয়তো। স্যার মিডের খাতা রেজাল্ট কবে দেওয়া হবে? ঈদের রেজাল্ট দিয়ে দিব, দেখি অন্য স্যাররা দিলে আমি দিয়ে দিব। অনলাইনে বলে দিতে হয় না, মানে কি আমি বুঝলাম না, গতবার আমি দিছিলাম, তোমাকে আবার বললো কে জানে বললো যে হচ্ছে অনলাইনে দেওয়া হচ্ছে না নাকি মার্কস বা রেজাল্ট। স্যার এটা ইউনিভার্সিটি থেকে তো ওইভাবে দেওয়া হয় না মিডের রেজাল্ট। ইউনিভার্সিটি না, আপনাদের পার্সোনালি কোনো টিচার দেখায় নাই গতবার রেজাল্ট? আমরা আমরা ইউনিভার্সিটিতে কি করি, সাপোজ ধরেন অন ক্যাম্পাস এক্সাম হইলো, তো আমরা পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার খাতা তো দেখাই, বা কোথায় ভুল হইলো, কত মার্কস পাইলো, এগুলা তো দেখাই, আমরা দেখাইতাম আর কি অন ক্যাম্পাসে। স্যার অন ক্যাম্পাসে আমাদেরও দেখানো হয়েছে খাতা। অনলাইনে কি এটা দেখাইছে কিনা? স্যার গতবার স্যার আমরা জানতাম না ঠিক মতো স্যার যে দেখাবে কিনা, স্যারদেরকে বলা হয়েছে, তারা বলছে ইউনিভার্সিটি থেকে নোটিশ আসলে দেখাবে, কিন্তু নোটিশ হয়েছে কিনা সেটাও আমাদের জানায়নি। এবং পরীক্ষার একদম ফাইনাল পরীক্ষার আগে আমরা জানতে পারছি যে একটা নির্দেশ ছিল যে স্টুডেন্টদেরকে চাইলে দেখাইতে পারেন, তারা দেখায়নি। আচ্ছা, দেখি আমাদের নেক্সট মিটিং এ জিজ্ঞেস করবো না,
কারণ আমি গতবার দেখাইছিলাম, তো এরপরে আমাকে কয়েকজন টিচার বলছিল যে হচ্ছে কেউ তো দেখাচ্ছে না বা এরকম কোনো নির্দেশনা নাই, এই জন্য আর কি সমস্যা নেই। এখন আপনাদের নিষেধ না থাকলেই হলো, দেখানো তো আর নিষেধ নেই। হয় কি ধরেন যে আমি যদি দেখাই সেক্ষেত্রে দেখা যাবে কি অনেকে অন্য কোর্স টিচারদের জিজ্ঞেস করবে স্যার দেখান, এগুলো আর কি। স্যার এবার দেখানো হবে, আমাদের তাজিম স্যার তো বলছে যে মার্ক দিবে উনি, আচ্ছা তাহলে আমি মার্কটা আমাদের বলবে। মার্কস দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস, আপনাদের ল্যাব মনে হয় কয়টা নিচ্ছি মনে আছে? 2টা ল্যাব নিচ্ছি না, না একটা? স্যার 2টা ল্যাবই এক টপিকসই ছিল। আচ্ছা ওই মানে হচ্ছে এফসিএফএস পড়াইছিলাম, এরপর আর কোনো অ্যালগরিদম পড়ানো হয় নাই? না স্যার পড়ানো হয়নি স্যার। আচ্ছা নেক্সট ল্যাবে তাহলে একটা অ্যালগরিদম করাবো। আর হচ্ছে ওই ল্যাব রিপোর্টটা কি দিছিলেন নাকি সবাই ক্লাসরুমে? জি স্যার দিছিলাম জি স্যার। স্যার ওটা দেওয়া হয়েছে। আচ্ছা তারপরে এখন থেকে যেই মানে ল্যাবটা করাবো, ল্যাব করানোর পরে ক্লাসরুমে একটা ক্রিয়েট করে দিব আর কি ল্যাব রিপোর্টে, আপনারা মানে এখানে ল্যাব রিপোর্টগুলো আপলোড করবেন, তাহলে ল্যাবের মার্কিংটা নাইলে পরে দেখা যায় মার্কিং করার সময় যে খুঁজে পাওয়া যায় না অনেকেরই, বুঝতে পারছেন? আর কোনো প্রবলেম ওকে হলে স্যার। আমার সাথে শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। এবার ল্যাব মার্কিংটা তাহলে এভাবে হবে। আর হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্টের টপিক দিয়ে দিব কিছু, যে অ্যাসাইনমেন্টের টপিকসটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে এক্সামের আগে একসময় জমা দিয়ে দিন। আর ক্লাস টেস্টের বিষয়ে কেউ কি ক্লাস টেস্ট নিছে এখনো, মানে এই সেমিস্টারে? ক্লাস স্যার টেস্টটা একজন নিছে স্যার। স্যার আজিব স্যার নিছিল স্যার। ক্লাস টেস্ট কি আপনাদের এই কোশ্চেন লিখতে দিছিল না এমসিকিউ নিছিল? স্যার স্যার 2টা শুধু কোশ্চেন দিয়ে লিখতে দিছিল দিছে, স্যার। 2টা কোশ্চেন দিছে, একটা লিখে সাবমিট করতে হয়েছে। মানে মিডের মতোই? আরেকজন স্যার কুইজ টেস্ট নিয়েছিল স্যার 10 মার্কের। স্যার স্যার 2টা কোশ্চেন দিয়েছে, ওটা থেকে একটা লিখতে বলছে, লিখে সাবমিট করতে বলছে। 12 ঘন্টা সময় দিয়েছিল স্যার। মিডের মতোই না, মিডের সিস্টেমে? জি জি স্যার। স্যার। মানে ভাইবা নেয়নি স্যার, খালি কোশ্চেনটা লিখে জমা দিতে বলছে। আমি একটা ক্লাস টেস্ট নিব থিওরির জন্য, ওটা ওই মিডের সিস্টেমে হয়তো 10 মার্কের একটাই থাকবে। আর ল্যাবের জন্য একটা ল্যাব কুইজ নিব, এটা হবে এমসিকিউ টাইপের। গুগল ক্লাসরুমে ওই আপনার হচ্ছে যেই থাকে না গুগল শিটের মতো আর কি, গুগল শিট না, এটা কি বলে, গুগল গুগল ফর্মের ফর্ম। মতো, হ্যাঁ গুগল জি স্যার। ফর্মের ফর্ম মতো, হ্যাঁ ওইভাবে একটা নিব আর কি, ল্যাব কুইজ নিব, এটা ল্যাবের জন্য 10 মার্কস থাকবে ওইটা। স্যার ওইভাবে জিলানি স্যার নিছে একটা কুইজ। ওইভাবে ল্যাব কুইজটা আমি হচ্ছে পরীক্ষার আগ দিয়ে নিব। ল্যাব কুইজ এখন নিব না, কিন্তু এই কিছুদিন পরে আমাদের আর কি কয়েকটা টপিক পড়ানোর পরে একটা হচ্ছে ক্লাস টেস্ট নিব আর কি। স্যার আর অ্যাসাইনমেন্ট আর ক্লাস টেস্ট নিলে একটু আগেই নিয়েন, কারণ পরে তো ঝামেলা হয়, সব টিচাররা নিলে একটু পড়ে যায়। হচ্ছে হ্যাঁ আমি একটা ক্লাস টেস্টের ডেট দিব, বা কয়েকটা টপিক পড়ায়, দুই একটা চ্যাপ্টার পড়ায়, ধরেন এই মাসের শেষের দিকে হইতে পারে এরকম। এই মাসের লাস্টে যে ক্লাসটা থাকবে, সাপোজ এই মাসের লাস্টে কয় তারিখে ক্লাস হতে পারে, 25 তারিখে একটা ক্লাস হতে পারে। 25 তারিখ তো কাছেই হয়ে যায়, একটা ক্লাস পরে 1 তারিখের দিকে নিব তাহলে একটা ক্লাস টেস্ট, নাকি? জি স্যার নেওয়া আমাদের যায় যদি স্যার। স্যার মিড টার্ম যদি স্যার আগায় মানে ফাইনাল আগায় আসলে তো স্যার তাহলে নভেম্বরের মাঝামাঝি চলে আসতেছে, যদি আগায় নেয় শিডিউল থেকে। আগায় নিলে তাও ওই 17-18 তারিখের আগে শুরু হবে না আমার মনে হয়। স্যার আগে হবে না, আমাদের তো এমনি শর্ট করে ফেলছে সেমিস্টার। স্যার 3 মাস, এখন 4 মাসের সেমিস্টার, 3 মাসও তো হচ্ছে না, আমরা পাচ্ছি না, 3 মাসের মধ্যেই 2.5 মাস। পরীক্ষা শুরু। গত সেমিস্টারটা গেছে 1.5 মাসে আমাদের। জি স্যার। স্যার সেমিস্টার সেপ্টেম্বর আগস্টের লাস্টে ক্লাস শুরু হয়েছে, 28 না 27 তারিখ থেকে। সেপ্টেম্বরে পরীক্ষা। আবার 27 তারিখ থেকে পরীক্ষা। দ্রুত ডিসেম্বর মাস তো পুরাই ফাঁকা থাকবে। ডিসেম্বরে এক্সাম নিলে সমস্যা কি? আসলে এত তাড়াতাড়ি কেন করতেছে? পরের সেমিস্টার তো অনুযায়ী জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা, তাহলে এত চাপ দিয়ে বা অনলাইনে দেখে কি
এখানে তাড়াহুড়া করার কোনো কারণ দেখতেছি না স্যার। ফিজিক্যাল হলো তো আলাদা বিষয় ছিল, কিন্তু অনলাইনে তো স্যার তাড়াহুড়া করার তো প্রয়োজন স্যার হয় এর না মনে আগে হয়। ইসের জন্য এই বছরই তো ঈদের সময় যে ঈদ দেখে এক সেমিস্টার তাড়াতাড়ি 2.5 মাসে করে দিল, যে ঈদের ছুটি পড়বে কোন সেমিস্টারের জন্য 2টা ঈদ পড়ে গেছিল হয়তো, রমজানের আগে আগে এমন। আগায় নিয়ে আসলো যে ওই সময় ছুটি থাকবে, তারপর আবার ওই একই সিস্টেমে চালাচ্ছে। হ্যাঁ, এত মানে আগে নিয়ে কি করবে, ডিসেম্বর মাসটা কি করবে এটাই বুঝতেছি না। নাকি ডিসেম্বরে আর কোনো কিছু আছে নাকি? স্যার 27 ডিসেম্বরে তো কিছু নেই, 27 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তো ডিসেম্বরের 4-5 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। আর দেখলাম যে ডিফেন্স, প্রি ডিফেন্সের ডেট হচ্ছে নভেম্বরের 17 না 19 তারিখে দিচ্ছে। প্রি ডিফেন্স ওদের অ্যাসাইন করলো মাত্র যে 3 দিন আগে, 1 মাস সময় তো নাই। কোন ব্যাচের যেন দেখলাম তাদের ভার্সিটির কার্যক্রম শেষ, তারা গ্রুপে এসে মাই ডেতে শেয়ার করে দিছে লাস্ট সেমিস্টারে যারা। লাস্ট সেমিস্টারে ওদের তো ক্লাস হচ্ছে এখনো, মানে 62 ব্যাচ যারা বা হচ্ছে 62, 63, 64 ওদের শেষ হয়েছে 61 পর্যন্ত আর কি শেষ হয়েছে, মানে ডিফেন্স শেষ হয়ে গেছে ওদের। কিন্তু এইবার যাদের মানে যে 62, 63, 64 এই ব্যাচ গুলা, ওদের তো 1 মাস মাত্র দেখলাম সময় দিচ্ছে প্রি ডিফেন্সের। এটা তো অনেক শর্ট হয়ে যায় না? 1 মাসে গিয়ে একটা প্রজেক্ট করা তো মুশকিল। আচ্ছা, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা করতে থাকি আর কি, দেখি কি করা যায়। যেমন হচ্ছে গত সেমিস্টারে একটা নিউ ব্যাচ আর কি, ওদেরও এরকম খুব তাড়াতাড়ি করা হয়েছে, দেখা গেছে মিড নেওয়ার 12 দিন পরে ওদের ফাইনাল পরীক্ষা দেওয়া লাগছে। 82 ব্যাচ ইভিনিং ওগুলা। 81-82 ওদের 82 ব্যাচ মনে হয়। ওদের একটু তা ইকো ঝামেলা হয়েছিল, তাড়াতাড়ি করতে হয়েছে হঠাৎ করে। স্যার এবার তো নতুন ব্যাচ শুরু হয়নি এই সেমিস্টারে। 83 ব্যাচ মনে হয় শুরু হচ্ছে। 83 শুরু হবে, আর ডেতে মনে হয় 61 শুরু হচ্ছে। হঠাৎ করে এই যে করোনা হওয়াতে ব্যাচ প্রেশার কমে গেছে। আগে তো অনেকগুলো ব্যাচ ভর্তি হয়েছে প্রতি সেমিস্টারে। আপনাদের কেউ ভর্তি হয়েছে নাকি পরিচিত কেউ এবার? অনলাইনে স্যার অনেকে ভর্তি হতে ইন্টারেস্টেড না স্যার। আরেকটা জিনিস কি, যে যারা মনে করেন অফিস করে বা হচ্ছে ক্লাস, অনেকের প্রবলেম হয়, ওরা কিন্তু অনলাইনে তারা করতে ইজিলি করতে পারে আর কি। ফিজিক্যালি আমার তো মনে হচ্ছে যে অনলাইনে সামনে বছরও হয় নাকি অনলাইনে, তাই তো বুঝতেছি না। পুরা বছরই তো চলে গেল, এখানে পরীক্ষাও হইলো না। এইচএসসি পরীক্ষা বা এগুলোর জন্য অ্যাটলিস্ট গভর্নমেন্ট খুলিয়ে দেওয়ার একটা প্ল্যান করতেছিল, কিন্তু এখন তো এগুলো যেহেতু সামনের বছর তো শীতকাল আসবে আরো স্যার। হ্যাঁ, শীতে তো বাংলাদেশে তো গরম দেখে এখনো ওইভাবেই করতে পারে নাই, তারপরে তো পরীক্ষা টরীক্ষা হইলো না কোনো। অনলাইনে তো ইন্টারমিডিয়েটের ক্লাস শুরু করে দিচ্ছে এবং ঢাকা ভার্সিটিরও ক্লাস শুরু হয়েছে অনলাইনে। হ্যাঁ, আমি দেখলাম ওই সবই কলেজগুলোতে মিটিং করতেছে, অনলাইনে আপনার ক্লাস করতে হবে আর কি, কিভাবে করা যায়। এখন সবাই স্যার অনলাইনের সমস্যা উপর হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে দিন দিন। ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা তো ওইভাবে ডিভাইস এক্সেস বা এগুলো এভাবে পাবে না, ওদের করাটা তো মুশকিল হয়ে যাবে। তাই না? ধরেন একজন কলেজে একজন স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট, সে কিভাবে মানে এই ডিভাইসের এক্সেসই তো নাই, অনেকের কাছে ডিভাইসই নাই, তারপরে এগুলা কেমনে করবে? ডিভাইস নেটওয়ার্কটা হচ্ছে বড় ফ্যাক্ট একটা। তারপরে যেমন ইন্টারমিডিয়েটে যারা পড়ে আর কি, ওদের বা স্কুল কলেজে গ্রামে তো অনেক আছে, অনেক ম্যাক্সিমামই তো গ্রামে, সিটিতে আর ম্যাক্সিমাম কতজন গ্রামে থাকবে? স্যার। আমাদের যেমন ইউনিভার্সিটি গুলা হচ্ছে আমাদের সে ঢাকাতে বা এগুলাতে আমরা নেটওয়ার্ক ভালো পাচ্ছি দেখে নিচ্ছি, বা ওইখানে দেখা যায় যারা টিচাররা, ওনারাও তো এগুলার সাথে মানে প্রযুক্তির সাথে এত মানে নাই, এদেরকে তো ট্রেনিংও করানো হয় না আগে থেকে। এই জন্য এই জিনিসটা কেমন জানি লাগতেছে আমার কাছে, কি ইন্টারমিডিয়েট হবে স্যার না। অনেক ঝামেলা স্যার। হুম? ইন্টারমিডিয়েটে অনেক ঝামেলা হয় স্যার। হ্যাঁ, আর ওদের তো আমাদের তো স্লাইড বা এগুলাতে করানো যাচ্ছে আর কি, ল্যাপটপ আছে, স্ক্রিন শেয়ার টেয়ার দিয়ে। ওদের তো এগুলা মানে ম্যাথ এগুলা তো করা লাগবে, এগুলা কেমনে করাবে সেদিন অনলাইনে? স্যার একজন টিচার বলল যে 3-4 জন স্টুডেন্ট 3-4টা লেখকের বই ফলো করে, এখন তাকে সবগুলো মিক্সড করে ক্লাস নিতে হচ্ছে। আর একটা জিনিস, তারপর ধর ইন্টারমিডিয়েটে যেমন ফিজিক্স ম্যাথ এগুলোতে তো অনেক
মানে ছিল, ক্যালকুলেশন ছিল, এগুলা অনলাইনে কিভাবে করাবো এটাও একটা ফ্যাক্ট। ইউনিভার্সিটির পড়ালেখাগুলো আর স্কুল কলেজের পড়ালেখা দুইটা টোটালি ডিফারেন্ট। ইউনিভার্সিটিতে তো জাস্ট কনসেপ্ট নিয়ে কাজ করে, আর ওইখানে হচ্ছে অন্য রকমের আর কি জিনিসগুলো। দেখি আমি কি হয় আর কি, আমাদের আমরা এভাবে আগাই যতদূর যাওয়া যায়, ইউনিভার্সিটি যেভাবে করে এভাবেই তো যাইতে হবে আর কি। সমস্যা নেই, আশা করা যায় প্রবলেম হবে না। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আপনার যে ইসে থ্রেড, মাল্টি থ্রেডে, ঠিক আছে। আর মাল্টি থ্রেড মডেলের আবার কয়েকটা টাইপ আছে, মানে কি কি টাইপের হইতে পারে। যেমন হচ্ছে ওয়ান টু ওয়ান, সরি মেনি টু ওয়ান মডেল আছে একটা। মেনি টু ওয়ান মডেল বলতে বোঝায় আমাদের অনেকগুলা ইউজার থ্রেড থাকবে বাট কার্নেল একটা থাকবে। যেমন মেনি টু ওয়ান মডেল, এখানে ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে আমার মেনি টু ওয়ান মডেল। সাপোজ এখানে আমার অনেকগুলো ইউজার থ্রেড ক্রিয়েট করা থাকবে, যেখানে কার্নেল থাকবে সিঙ্গেল, ঠিক আছে। একটা সিঙ্গেল কার্নেলের উপরে অনেকগুলা থ্রেড রান করবে। আবার এরকম হইতে পারে যে ওয়ান টু ওয়ান মডেল। ওয়ান টু ওয়ান মডেল বলতে বোঝাবে প্রতিটা যে আমার এই ইউজার থ্রেড আছে, এই প্রতিটা থ্রেডের জন্য আমার হচ্ছে আলাদা আলাদা ভাবে কার্নেল গুলো থাকবে। যেমন এখানে বলছে ওয়ান টু ওয়ান মডেল ম্যাপস ইচ ইউজার থ্রেড টু এ কার্নেল, মানে প্রতিটা ইউজারের যে থ্রেড গুলো এক একটা কার্নেলের উপরে থাকবে। ইট প্রোভাইড মোর কনকারেন্টলি দেন দ্য মেনি টু ওয়ান মডেল। মেনি টু ওয়ান মডেলের থেকে বেশি কনকারেন্সি দেখায়। কারণ কি? কারণ মেনি টু ওয়ান মডেলে আমাদের একটা কার্নেল থাকে, এখানে যদি আমার অনেকগুলো থ্রেড হয়ে যায়, মানে থ্রেড যদি বেশি ভারী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কার্নেল সার্ভিস প্রোভাইড করবে, কারণ একটা মাত্র কার্নেল প্রোভাইড করতেছে। সেক্ষেত্রে সেটা একটু স্লোয়ার বা কনকারেন্সিটা একটু কম হইতে পারে। কিন্তু আমাদের যদি প্রতিটা থ্রেডের জন্য আলাদা আলাদা ভাবে আমরা কার্নেল মানে হচ্ছে ডিভাইড করে নিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কনকারেন্সিটা অনেকটা ফাস্টার হবে, ঠিক আছে। ইট অলসো অ্যালাউস মাল্টিপল থ্রেড টু রান ইন এ প্যারালাল অন মাল্টিপ্রসেসর। মাল্টিপ্রসেসর মডেলে আমরা যখন এই থ্রেডগুলো রান করব, মানে মাল্টিপল থ্রেড যখন রান করব, এটাও কিন্তু আমাদের মানে এই সুবিধাটা দিবে ওয়ান টু ওয়ান মডেল যেটা, ঠিক আছে। দ্য অনলি ড্রব্যাক টু দিস মডেল ইজ দ্যাট ক্রিয়েটিং এ ইউজার থ্রেড রিকোয়ার ক্রিয়েটিং দ্য করসপন্ডিং কার্নেল থ্রেড। এখানে একটা ড্রব্যাক হচ্ছে, আমি যদি ওয়ান টু ওয়ান মডেল ইউজ করতে চাই, তাহলে আমার যেমনি ইচ্ছে সেমনি আমি একটা কার্নেল মানে থ্রেড ক্রিয়েট করে দিতে পারবো না। কারণ আমার যদি একটা থ্রেড ক্রিয়েট করতে হয়, তাহলে আমার আগে দেখতে হবে যে আমার কার্নেলের অ্যাভেলেবিলিটি আছে কিনা, ঠিক আছে। কারণ প্রতিটা করসপন্ডিং ইউজার থ্রেডের সাথে আমার করসপন্ডিং একটা কার্নেল দরকার হচ্ছে, ঠিক আছে। এই জন্য আমার কার্নেলের অ্যাভেলেবিলিটিটা একটা চ্যালেঞ্জিং টাস্ক ওয়ান টু ওয়ান মডেলের জন্য। কিন্তু যেটা ছিল আমার মেনি টু ওয়ান মডেল, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই মানে ঝামেলাটা ছিল না আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে আমার মেনি টু ওয়ান মডেল ছিল, এটা হচ্ছে আমার জাস্ট থ্রেড ম্যানেজমেন্ট ইজ ডান বাই থ্রেড লাইব্রেরি ইন ইউজার স্পেস, সো ইট ইজ ইফিশিয়েন্ট বাট দ্য ইন্টার প্রসেস উইল ব্লক ইফ থ্রেড মেক্স এ ব্লকিং সিস্টেম কল। যেমন বললাম আর কি, সাপোজ আপনি মনে করেন একটা নির্দিষ্ট কার্নেল আছে, এই কার্নেলটাকে ব্লক করে দিলে আপনি, বা এই কার্নেলে যদি প্রেশার বেশি হয়ে যায়, বেশি ভারী হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কনকারেন্সিটা স্লোয়ার হয়ে যাবে। এটা আর কি একটা ড্রব্যাক ওয়ান টু মেনি টু ওয়ান মডেলে। আর ওয়ান টু ওয়ান মডেলের ড্রব্যাকটা হচ্ছে, যেটা আমাদের অবশ্যই একটা মানে অ্যাভেলেবল একটা করে কার্নেল থাকতে হবে প্রতিটা থ্রেডের জন্য। এরপরে আসি হচ্ছে মেনি টু মেনি মডেল। মেনি টু মেনি মডেলে হচ্ছে আমার অনেকগুলা ইউজার থাকবে ও অনেকগুলা কার্নেল থাকবে, এটা খুব একটা এফিশিয়েন্ট। মেনি টু মেনি মডেলটা অনেকটা এফিশিয়েন্ট। কেন এফিশিয়েন্ট এটা আমরা একটু দেখি। যেমন মেনি টু মেনি মডেলটা কি? দ্য মেনি টু মেনি মডেল মাল্টিপ্লেক্স মেনি ইউজার লেভেল থ্রেড টু এ স্মল অর ইকুয়াল নাম্বার অফ কার্নেল থ্রেড। সাপোজ ধরেন যে আপনার কার্নেল আছে 3টা, এখানে ইউজার থ্রেড আছে 4টা, বা কার্নেল আছে 3টা, ইউজার থ্রেড থাকতে পারে 7টা বা 8টা। মানে এই ক্ষেত্রে আমার একটা মানে এফিসিয়েন্সি কেন? কারণ মনে করেন যে আমার 3টা কার্নেলের উপরে 5টা থ্রেড রান করতেছে। এখন আমার দেখা গেল 5টা থ্রেডের মধ্যে সবগুলা থ্রেডের আমার মানে দরকার নাই কনকারেন্সি, কোনোটা আইডল থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার টোটাল 3টা কার্নেলকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমার এটা একটা মানে একটা বেনিফিট, কারণ whereas the many to one model allows the developer to create as many user
thread as she wishes, the true concurrency is not gained because the kernel can schedule only one thread at a time. দেখছেন আমাদের মেনি টু ওয়ান মডেলের যে একটা রেস্ট্রিকশন ছিল একটু আগে যেটা বললাম যে অনেকগুলা থ্রেড আছে ঠিকই কিন্তু কার্নেল তো একটা আমার একই সাথে তো অনেকগুলা কাজ কনকারেন্টলি ভাবে হচ্ছে না, কনকারেন্সিটা আমাদের স্লোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি ফুল যে মাল্টি থ্রেড মডেলের বেনিফিট সেটা কিন্তু আমরা মেনি টু ওয়ান মডেলে পাচ্ছি না। আবার মেনি টু আবার হচ্ছে আমার ওয়ান টু ওয়ান মডেলে কি ছিল, ওয়ান টু ওয়ান মডেলে আমাদের প্রতিটা থ্রেড ক্রিয়েট করার জন্য আমাদের দেখতে হচ্ছে যে আসলে আমাদের ইউজারের যে কি বলে মানে হচ্ছে কার্নেলটা কি ফ্রি আছে কিনা বা প্রতিটার জন্য আমাদের একটা করে কার্নেল অ্যালোকেট আছে কিনা, এটা একটা ড্রব্যাক। কিন্তু আমরা যে মেনি টু মেনি মডেল যখন ইউজ করতেছি, মেনি টু মেনি মডেলে আমাদের এই ড্রব্যাক গুলা কেন নাই, কারণ সাপোজ আমি অনেকগুলা থ্রেড আছে আবার অনেকগুলা কার্নেলও আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার দেখার দরকার নাই যে আমার কার্নেল খালি আছে কিনা বা আমার কার্নেল ফ্রি আছে কিনা। এই ক্ষেত্রে আমি ওয়ান টু ওয়ান মডেলকে স্কিপ করতে পারি। আবার মেনি টু ওয়ান মডেলে আমাদের একটা জিনিস ছিল থ্রেড আছে থেকে অনেকগুলা কিন্তু কার্নেল তো একটা কনকারেন্সি তো আসতেছে না। ঠিক আছে, তো ওই দুটা মডেলের যে ড্রব্যাক সেটাকে আমরা এই মেনি টু মেনি মডেলে ওভারকাম করতে পারি। কিভাবে ওভারকাম করতে পারি, এখানে আমাদের যে চারটা বা পাঁচটা থ্রেড আছে, এই চারটা বা পাঁচটা থ্রেড বেশ কিছু কার্নেলের উপরে রান করে। এখন এই পাঁচটা থ্রেডের সবগুলা তো এট এ টাইম আমার কাজ নাও করতে পারে, কিছু সময় আইডল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার যে কার্নেল গুলা সেটা আমি ফুল ইউজ করতে পারছি, অনেকগুলা কার্নেলকে আমি একই সাথে কনকারেন্টলি ফুল ইউজ করতে পারছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে আমার গ্রেটার কনকারেন্সি পাচ্ছি আমি, আমার এখানে কোনো ওয়েট করতে হচ্ছে না, তার মানে আমার ইমপ্লিমেন্টেশনটাও ফুল হচ্ছে মেনি টু মেনি মডেলে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে মাল্টি থ্রেড মডেলের তিনটা মডেল, মেনি টু ওয়ান মডেল, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান মডেল, আর হচ্ছে মেনি টু মেনি মডেল। এরকম যে ডিসক্রিপশন করতে বলে এখানে জাস্ট ফিগারটা ড্র করে কোনটা কি এটা জাস্ট বলে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু বললে আপনার এটা কমপ্লিট থ্রেডের থেকে। থ্রেডের থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এই মাল্টি থ্রেড মডেল, যেটা এই মাল্টি থ্রেড মডেলটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমার থ্রেডের মাল্টি থ্রেডের যে বেনিফিট এটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে এই দুইটা কোশ্চেন করবেন, বুঝছেন? এই দুইটার উপরে বেচ করে আমরা নেক্সট দিন থেকে সেমাফোর আর এইগুলা কিছু জিনিস আছে ওই জিনিসগুলা পড়বো আর কি। বুঝতে পারছেন? স্যার কার্নেল কি স্যার? কার্নেল বলতে বোঝায় যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা থাকে, যেমন আপনি যে সিএমডিও কিন্তু একটা কার্নেল, মানে ডিরেক্টলি আপনি হার্ডওয়্যারের সাথে অপারেট করতে পারতেছেন, এই জিনিসটা হচ্ছে কার্নেল। ঠিক আছে, কার্নেলের একটা ডেফিনেশন আছে যেখান থেকে আপনি ডিরেক্টলি এটাকে হচ্ছে আপনি রান করতে পারেন বা অপারেটিং সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারেন। এটা হচ্ছে একটা ফর্মাল ডেফিনেশন আর কি কার্নেলের। বুঝতে পারছেন? মানে হচ্ছে প্র্যাকটিক্যালি যদি বুঝতে চান আসলে কার্নেল কি জিনিস, কার্নেল জিনিস হচ্ছে আপনি যেখান থেকে সরাসরি মানে কোনো ইসের দরকার হয় না আর কি। সাপোজ আমি একটা ফর এক্সাম্পল ধরেন অপারেটিং সিস্টেম, হ্যাঁ আমি একটা অ্যাপ্লিকেশন রান করলাম, বুঝতে পারছেন? একটা অ্যাপ্লিকেশন ধরেন আমি রান করলে এটা কিন্তু সরাসরি হার্ডওয়্যারকে কন্ট্রোল করে না, তাই না? সরাসরি কিন্তু সাপোজ এই যে আমি জুম অ্যাপসটা চালাচ্ছি, জুম অ্যাপস কিন্তু এরকম না যে আমার প্রসেসরে যা হিট করতেছে বা মেমোরিতে হিট করতেছে। এটা প্রথমে অপারেটিং সিস্টেমের একটা ইন্টারমিডিয়েট একটা লেভেল থাকে, যেই লেভেলে এর ব্যাক এন্ডের মানে এইগুলো আর কি, যে ডিজিটগুলা বা ইনস্ট্রাকশনগুলা ট্রান্সলেট করে সে হার্ডওয়্যারকে চিনাচ্ছে। ওই যেই জায়গাতে এই ট্রান্সলেশনটা হয় বা যে এই অপারেশনটা করে ওইটাই হচ্ছে আর কি কার্নেল। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটাকে কার্নেল বলে। আপনি যদি মনে করতে চান, সাপোজ এটাকে ডিফাইন করতে চান, ঠিক আছে, অপারেটিং সিস্টেমের ভাষায় যদি এটা বলতে চান তাহলে এটা বলতে পারেন কার্নেল ইজ এ কম্পিউটার প্রোগ্রাম এট দ্য কোর অফ এ কম্পিউটার অপারেটিং সিস্টেম। মানে কম্পিউটার অপারেটিং সিস্টেমের যে কোরটা ওইটাই হচ্ছে কার্নেল। এই কার্নেলটার হচ্ছে আপনার মানে টোটাল হার্ডওয়্যার এই জিনিসটার উপরে জিনিসটাকে সে কন্ট্রোল করে।
বুঝতে পারছেন? আপনি ক্লিয়ার হয়েছেন নাকি আরো বলবো? জি স্যার, বুঝছি স্যার। মানে হচ্ছে জাস্ট ওই আপনি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা রান করেন, বুঝায় বলতে গেলে বুঝায়, সাপোজ আমরা যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা রান করি বা আমরা যে কোডগুলা করি, ঠিক আছে? সেটা আমার হার্ডওয়্যারকে তো ট্রান্সলেট করতে হয়। এটা যে ইসের মাধ্যমে হয়, অপারেটিং সিস্টেমের একটা যে কোর জিনিসটার মাধ্যমে, ওইটাই হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের কার্নেল। এটা হচ্ছে একটা কোর বলতে পারেন আপনি। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন এই যে আমাদের মাল্টি থ্রেডটা কিভাবে আমাদের এইখানে মানে এই কার্নেলটাকে ইউজ করতেছে, ঠিক আছে? যেমন ধরেন যে আমার যদি একটা সিঙ্গেল প্রসেসর হয় তাহলে আমার কার্নেলটাও সিঙ্গেল থাকবে। যদি মাল্টি প্রসেসর হয় তাহলে আমাদের কার্নেলটাও মাল্টিপল হইতে পারে। এই কার্নেলকে আবার ব্রেক ডাউন করা যাইতে পারে, এরকম আর কি জিনিসটা, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? আর কেউ কিছু বলবেন না? মাল্টি থ্রেড বা থ্রেড প্রসেস এগুলোর মধ্যে কোনো কোশ্চেন টোশ্চেন নাই কারো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছেন? এই তো স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো। কিছু বলবেন? জি স্যার। স্যার থ্রেড তো এখন পড়লাম স্যার, মিডের পরে। স্যার আমাকে ভাইবার সময় থ্রেড থেকে অনেক কোশ্চেন করছিলেন, আমি তখন কনফিউজ ছিলাম, মানে ভালোভাবে অ্যান্সার দিতে পারিনি। আপনার রোল কত? স্যার 32। না, আপনি তো ভালোই অ্যান্সার দিচ্ছেন। জি স্যার, মানে বলছিলাম। হুম? না, ভয় পাওয়ার কারণ নাই, সমস্যা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, তাইলে হচ্ছে কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস শেষ করে দিব আর কি। ওকে স্যার। সজীব কি বলেন, কোশ্চেন নাই? নেই স্যার, শেষ করে দেন স্যার তাহলে। আচ্ছা, ঠিক আছে। আমাদের নেক্সট দিন তো ল্যাব আছে, ল্যাবে তাইলে আমরা আরেকটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব নেক্সট দিন ইনশাআল্লাহ। তাহলে জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে।